তাহলে ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে আমরা কী শিখেছি একবার ঝালিয়ে নিই। দেখো কথাটা তাহলে ন্যারেশন। ন্যারেশন কথাটার অর্থ কী বলতো? ন্যারেশন কথাটার মানেই হচ্ছে উক্তি। এই উক্তিকে কত ভাগে ভাগ করা হয়েছে, বা ন্যারেশনকে কত ভাগে ভাগ করা হয়েছে? না, ন্যারেশনকে মোট দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বলতে পারি বা ডাইরেক্ট স্পিচ বলতে পারি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। ব্যাস, এতটা ক্লিয়ার। নেক্সট, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনও বলতে পারি বা ইনডাইরেক্ট স্পিচও বলতে পারি, ডাইরেক্ট ন্যারেশন বলতে পারি বা ডাইরেক্ট স্পিচও বলতে পারি। এতটা তো ক্লিয়ার। এবারে আমরা দেখব ডাইরেক্ট স্পিচ কাকে বলা হচ্ছে বা ডাইরেক্ট ন্যারেশন কাকে বলা হচ্ছে। তাহলে ডাইরেক্ট স্পিচ যেটা, সেটাই তো ডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে বা ডাইরেক্ট স্পিচ কাকে বলে? তাহলে বক্তার বলা কথাগুলি সরাসরি তুলে ধরা বা বর্ণনা করা বোঝালে তখন সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ আমরা কাকে বলছি? না, বক্তার বলা কথাগুলি সরাসরি তুলে ধরা, সরাসরি তুলে ধরা বা বর্ণনা করা বোঝালে, বর্ণনা করা বোঝালে তখন সেটাকে কি বলছি আমরা? ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। এবং এই ডাইরেক্ট স্পিচের মধ্যে আমরা আরেকটা জিনিস যেটা জানবো, ডাইরেক্ট স্পিচ এখানেই কিন্তু ডাবল ইনভার্টেড কমার ব্যবহার হয়। ডাবল ইনভার্টেড কমা। তাহলে ডাবল ইনভার্টেড কমা এর ব্যবহার কোথায় হয়? না, এর ব্যবহার ডাইরেক্ট স্পিচে হয়। এবারে আমরা দেখব ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা দেখলাম ডাইরেক্ট স্পিচ, এবারে দেখব ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচটা তাহলে কি? না, ইনডাইরেক্ট স্পিচকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনও বলতে পারি। বক্তা কি বলতে চাইছে তা পরোক্ষভাবে বর্ণনা করা বোঝালে তখন সেটা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট স্পিচটা লিখি। তাহলে ইনডাইরেক্ট স্পিচ কখন হচ্ছে? বক্তা কি বলতে চাইছে তা পরোক্ষভাবে বর্ণনা করা বোঝালে, তা যখন পরোক্ষভাবে বর্ণনা করা বোঝাবে, সরাসরি বলবে না, পরোক্ষভাবে বর্ণনা করা বোঝাবে, তখন তাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবং ইনডাইরেক্ট স্পিচে ডবল ইনভার্ট কমা থাকবে কি থাকবে না? ডাইরেক্ট স্পিচে ডবল ইনভার্ট কমা ছিল, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে ডবল ইনভার্টেড কমা থাকবে? থাকবে না। তাহলে এখানে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে ডবল ইনভার্টেড কমা থাকবে কি থাকবে না? না, থাকবে না। মনে রাখতে হবে এটা আমাদের। এবার একটা বাক্য দিচ্ছি, তোমাদেরকে বলতে হবে এটা ডাইরেক্টে আছে না ইনডাইরেক্টে আছে। রাম সেড আই অ্যাম ইল। রাম বলল আমি অসুস্থ। তাহলে এই বাক্যটা
এখানে ডবল ইনভার্ট করার মধ্যে আছে, কারো বলা কথা সরাসরি তুলে দেওয়া আছে। তাহলে এটাকে কি বলবো, ডাইরেক্টে আছে নাকি ইনডাইরেক্টে আছে? এটা অবশ্যই ডাইরেক্টে আছে। ডাইরেক্ট ন্যারেশন বলতে পারি বা ডাইরেক্ট স্পিচ বলতে পারি। আবার ওই কথাটাকে আমি যখন পরোক্ষভাবে লিখব, যেরকম রাম সেইড, এখানে একটা লিঙ্কার দিলাম দ্যাট, আইটাই করে দিলাম হি, এমটাই করে দিলাম ওয়াচ, ইল, যেখানে ডবল ইনভার্ট কমা নেই ওই কথাটাকে পরোক্ষভাবে আমি লিখেছি। তাহলে বলো তো এটা ডাইরেক্ট হবে না ইনডাইরেক্ট হবে? অবশ্যই এটা ইনডাইরেক্ট হবে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ এখানে কোনো ডবল ইনভার্টেড কমা নেই। তাহলে ইনডাইরেক্ট স্পিচ বলতে পারি বা ইনডাইরেক্ট ন্যারেশন বলতে পারি, একই তো কথা। এতটা ক্লিয়ার? এরপরে একটা সেন্টেন্স আমরা দেখব, ওই সেন্টেন্সটা তার আমরা এবারে অপারেশন করব ওই সেন্টেন্সের। দেখো সেন্টেন্সটা দিচ্ছি, সেন্টেন্সটা কি না, ধরো আমি তোমাকে দিলাম নীলু said to me, কমা ডবল ইনভার্ট কমা চালু, I shall go with you। ধরো এই সেন্টেন্সটা তোমাকে দেওয়া আছে। এখন আগের যে ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি সে অনুযায়ী আমি এটা আরামসে বলতে পারি কিসে আছে, ডাইরেক্ট ন্যারেশনে আছে। তাহলে এটা কিসে আছে, ডাইরেক্টে আছে, এটা তো ক্লিয়ার। তাহলে সেটাকে এবারে একটু নিচে লিখছি, তাহলে এটা কি না ডাইরেক্টে আছে, ডি লিখে দিলাম। এবারে আসল খেলা, এখানে স্পিকারকে মানে বক্তাকে, কথাটা বলছে কি না, কথাটা বলছে নীলু, তাহলে নীলু এখানে স্পিকার। যেই স্পিকার তাকেই আমরা বলতে পারি বক্তা। তার আরেকটা ইংরেজিতে নাম আছে, সেটা হচ্ছে ন্যারেটার, বর্ণনাকারী ব্যক্তি, এবং সেই পুরো কথাটাকে বলবে মানে রিপোর্ট করবে, তাই তাকে আমি রিপোর্টার বলতে পারি, রিপোর্টার। তাহলে নীলু এখানে কে, নীলু এখানে স্পিকার বা ন্যারেটার বা রিপোর্টার। এরপর আছে সেড কথাটা, তাহলে এই যে সেড ভার্বটা দেওয়া আছে যেটা স্পিকার ব্যবহার করেছে পুরো এই যে স্পিচটাকে ইন্ট্রোডিউস করার জন্য, তাই আমরা বলতে পারি সেড কি, একটু দাঁড়িয়ে যাও, আলাদা কালি নিয়ে নিন। তো সেড যে কথাটা আছে, সেড যে ভার্বটা আছে, এটা কি ভার্ব না, রিপোর্টার এই ভার্বটাকে ইউজ করছে দিয়ে পুরো স্পিচটা বলবে, রিপোর্টিং ভার্ব বলে। আমরা সংক্ষেপে একে কি বলবো, আরভি বলবো। কি বলবো, আরভি। এবারে দেখো নীলু সেইড টু, নীলু বলেছিল, কাকে বলেছিল কথাটা, দেখো এবারে নীলু বলেছিল আমাকে, তাহলে এখানে মি যে কথাটা আছে মি, তাহলে নীলু কি বলেছিল, নীলু এই কথাটা বলেছিল আই শ্যাল গো উইথ ইউ, কিন্তু কাকে বলেছিল না আমাকে বলেছিল। তাহলে মি এখানে কে বলো তো, মি, মি এখানে হচ্ছে শ্রোতা, মানে শুনছে, যে শ্রোতা তাকে বলা হয় লিসনার। লিসনারকে বাংলাতে কি বলে, লিসনারকে বাংলাতে বলে শ্রোতা। আচ্ছা, স্পিকার বা ন্যারেটার বা রিপোর্টারকে কি বলে না, তাদেরকে বলে বক্তা। তাহলে এখানে বক্তা হচ্ছে নীলু, সেড যে ভার্বটা ব্যবহার করা হয়েছে সেড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর মি যে কথাটা যাকে বলছে সে শুনছে কথাটা, সে হচ্ছে লিসনার। বাদ বাকি যেটা পড়ে থাকলো ডবল ইনভার্টেড কমার মধ্যে, সেটাকে আমরা কি বলবো, ডবল ইনভার্টেড কমার মধ্যে পড়ে থাকা অংশটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। যেটা রিপোর্টার বলছে সেটাকে আমরা কি বলবো,
রিপোর্টেড স্পিচ। তাহলে আই শ্যাল গো উইথ ইউ, এই যে পুরো যে কথাটা আছে ডবল ইনভার্ট করার মধ্যে আছে, এই কথাটা ব্যবহার করছে বা বলছে কে, না স্পিকার বা ন্যারেটার বা রিপোর্টার বলতে পারি। তাহলে রিপোর্টারের দেওয়া যে কথাটা, কথাকে আমরা কি বলি ইংরেজিতে, কথাকে আমরা বলি স্পিচ। আর রিপোর্টার এই কথাটা বলেছে, তাই একে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তাহলে পুরো দাঁড়ালো কি, রিপোর্টেড স্পিচ। আই শ্যাল গো উইথ ইউ, যেটা ডবল ইনভার্টেড করার মধ্যে আছে, সেটাকেই আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ বাক্যের সামনেও থাকতে পারে, আবার বাক্যের পেছনেও থাকতে পারে। বুঝতে পারলাম কিনা? তাহলে এটা একটা অ্যাঙ্গেল থেকে দেখা হলো। এই আবার বাক্যটাকে, একই বাক্যকে আমরা আবার একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখব। কিরকম? দেখো বাক্য একই আছে, এবারে একটা আলাদা জিনিস দেখব। রিপোর্টেড স্পিচ কোনটা, না আই শ্যাল গো উইথ ইউ। তো রিপোর্টেড স্পিচকে আমি আলাদা করে দিলাম বাক্যের বাকি অংশ থেকে। এবারে আমি দেখতে পাচ্ছি সেড টু যে কথাটা আছে, এটা একটা ভার্ব। আবার শ্যাল গো এই যে কথাটা আছে, এটা একটা ভার্ব। তবে আমরা জানি ডবল ইনভার্টেড কমার বাইরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা তো ক্লিয়ার, এটা আলোচনা করে নিয়েছি। তাহলে রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা কত নম্বরে, সেটা এখন দেখব। দেখো রিপোর্টিং ভার্ব সেড আছে। দেখো এখানে সে থাকতে পারতো, যদি সে থাকতো তাহলে V1 হতো। দেখো এখানে শেষ থাকতে পারতো, শেষ থাকলেও কিন্তু V1 হতো। দেখো এখানে উইল সে থাকতে পারতো, উইল সে, তখন কি দেওয়া আছে, না উইল, উইলের পরে ভার্বের 1 নম্বর ফর্ম। আবার দেখো এখানে শ্যাল সে থাকতে পারতো, তার মানে শ্যাল প্লাস V1, কিন্তু এখানে কি আছে, সেড আছে, সেড। সেড মানে কি বলতো, V2। এখন বলার পালা, সেড কথাটা যে আছে এটা কোন টেন্সে আছে, তাহলে না সেড আছে মানে V2, V2 আছে মানে পাস্ট ইনডিফিনাইট। এটা ক্লিয়ার কিনা? তাহলে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, না পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আমি যদি বলি যে তুমি আমাকে সিম্পলি প্রেজেন্ট বলো, প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে নাকি ফিউচারে আছে, এটা বলো। তাহলে তুমি বলবে যেহেতু পাস্ট ইনডিফিনাইট তার মানে পাস্ট টেন্স। হ্যাঁ, আমার এই তিনটের মধ্যে যে কোনো একটা বার করতে হবে। পাস্ট ইনডিফিনাইট আছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেটা জানার দরকার নেই। অর্থাৎ পাস্টের তো 4টা টেন্স আছে, তো 4টা টেন্সের মধ্যে যে কোনো একটা টেন্স হলে তখন আমরা বলবো পাস্ট টেন্সে আছে। ফিউচারের তো 4টা টেন্স আছে, তার মধ্যে যে কোনো একটা টেন্স হলে আমরা বলবো ফিউচার টেন্সে আছে। প্রেজেন্টেরও তো 4টা টেন্স আছে, তাহলে যখন প্রেজেন্ট টেন্স আসবে তখন প্রেজেন্ট টেন্সের কথা বললে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাই হোক না কেন, আমি বলবো প্রেজেন্ট টেন্সে আছে। কেন না, আমার এটা জানা দরকার যে রিপোর্টিং ভার্ব আছে সেই টু, এটা কিসে আছে, না পাস্টে আছে। পাস্ট ইনডিফিনাইট মানে আমি বলতে পারি পাস্টে আছে। পাস্টের যে 4টা টেন্সের মধ্যে যে কোনো একটা থাকলেই পাস্ট টেন্সে আছে। বাদ 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 বাকি প্রেজেন্ট বা ফিউচার অন্য যে কোনো টেন্সে থাকতে পারে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই যে রিপোর্টেড স্পিচ এর আবার ভার্ব আছে একটা, দেখতে পাচ্ছ এই যে ভার্বটা শ্যাল গো। তো এই যে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা, তখনই তার ভার্বের টেন্সের পরিবর্তন হবে, না হলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমাদের এই যে রিপোর্টিং ভার্ব সেট টু আছে, এইটাকে আইডেন্টিফাই করা এবং এটা কি ধরনের টেন্স আছে সেটাকে আইডেন্টিফাই করা খুবই জরুরি। কেন না, এটা যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্স বলতে পাস্টের যে কোনো টেন্স, পাস্ট ইনডিফিনাইট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে,
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। যে কোনো টেন্সে পাস্টের যে কোনো 4টা টেন্সের মধ্যে যে কোনো একটা টেন্স যদি থাকে তার মানে সেটা বলবো পাস্ট টেন্সে আছে। আর পাস্ট টেন্সে যদি থাকে তখনই রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ শ্যাল গো পরিবর্তন হবে, না হলে কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এটা আমাদের জানা কতটা ইম্পর্টেন্ট বলো। এবারে কোশ্চেন, যদি পাস্টে না থেকে, যদি পাস্ট টেন্সে না থেকে প্রেজেন্টে থাকে, ধরো প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, মানে সে থাকতে পারে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ধরো সেজ আছে, সেটাও প্রেজেন্ট ইনডিফিনাইট, তার মানেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদি সেড না থেকে উইল সে থাকতো তাহলে কি হতো, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার থাকলে তখনও কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। আবার স্যাল সে, আবার স্যাল সে কথাটা যদি থাকে তার মানে স্যাল ভি ওয়ান, তার মানে ফিউচার ইনডিফিনাইট, ফিউচারে থাকা মানেও কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের এটা মনে রাখা বা এটা জানা খুবই জরুরি যে টেন্সের পরিবর্তন হবে কি হবে না। দেখো, টেন্সের পরিবর্তন যদি হয় সেটা কোনটার হবে না, অবশ্যই সেটা রিপোর্টেড স্পিচের হবে। তাহলে তোমাকে প্রশ্ন করা হলো যে টেন্সের পরিবর্তন করব, কোনটার করব, তাহলে না টেন্সের পরিবর্তন ন্যারেশন চেঞ্জে সর্বদা কার হয় না রিপোর্টেড স্পিচের হয়, মানে ডবল ইনভার্টেড করার মধ্যে যেটা থাকবে সেটারই ন্যারেশন চেঞ্জ হবে, আর ডবল ইনভার্টেড করার বাইরে যেটা থাকবে সেটার কিন্তু ন্যারেশন চেঞ্জ হবে না, ভুল করে। কি বোঝা গেল কিনা? তার মানে নীলু সেড টু, এটার কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কার, আই শ্যাল গো উইথ ইউ এর পরিবর্তন, যদি পরিবর্তন হয়। তাহলে এখন আমাদের দেখে নেওয়ার পালা, তাহলে এখন দেখে নেওয়ার পালা কি না টেন্সের চেঞ্জ হবে কি না। দেখো সেড টু আছে, সেড টু, সেড টু, সেইড মানে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের 4টা ভাগের মধ্যে পাস্ট ইনডিফিনাইট একটা পড়ে, তার মানে সে লাইসেন্স দিচ্ছে কাকে না রিপোর্টেড স্পিচকে, আই শ্যাল গো উইথ ইউ, তোমার টেন্সকে তুমি চেঞ্জ করতে পারো। তাহলে টেন্স চেঞ্জ এখানে হবে, জি বিলকুল হবে। তাহলে বোঝা যাচ্ছে কিনা বলো, যদি বোঝা যাচ্ছে তাহলে কি করতে হবে, বাদ বাকিগুলো পুরো ন্যারেশন চেঞ্জের চ্যাপ্টারটাকে শেষ করার জন্য তোমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, দিলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাবে আরামসে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।